করতে চলেছি লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের থার্ড লেকচার, যেখানে আমরা ডিসকাস করব বায়োডাইভার্সিটি বা ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড সম্পর্কে। আমাদের টপিক্স এর নাম কি? ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। যেখানে আমরা ফার্স্টে ডিসকাস করবো হোয়াট ইজ বায়োডাইভার্সিটি বা ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি। তার ডেফিনেশন যদি আমরা দেখি, ফার্স্টলি আমরা এটা দেখতে পাবো অল দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজমস অন আর্থ কনস্টিটিউটস বায়োডাইভার্সিটি। দ্যাট মিনস কি, পৃথিবীতে যত ডিফারেন্ট টাইপস এর অর্গানিজমস প্রেজেন্ট আছে, সমস্ত অর্গানিজম গুলোকে নিয়ে একসঙ্গে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি বলবো। ওকে, তাহলে আমরা বায়োডাইভার্সিটি বলতে এটা বুঝলাম যে যত রকমের অর্গানিজম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বা পৃথিবীতে এক্সিস্ট করছে, এই সমস্ত গুলোকে নিয়ে একসঙ্গে আমরা কি বলছি? সেটাকে বায়োডাইভার্সিটি। নাও কোশ্চেন উঠে আসছে যে সেই বায়োডাইভার্সিটিতে আমরা কতগুলো স্পেসিস জানি, কতগুলো স্পেসিস আছে আমাদের কাছে, কতগুলো স্পেসিসকে আমরা জানি এখনো পর্যন্ত। তার অ্যান্সার হচ্ছে IUCN বলে একটা সংস্থা আছে, যে সংস্থা কি হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটিকে ডিসকাস করে থাকে। কতগুলো স্পেসিস আছে, কতগুলো স্পেসিস এক্সটিংক্ট হয়ে গেছে, কতগুলো স্পেসিস এন্ডেঞ্জার্ড কন্ডিশনে আছে, কতগুলো ভালনারেবল কন্ডিশনে আছে, যেটা আমরা বায়োডাইভার্সিটি একটা চ্যাপ্টারই আছে ক্লাস 12 এ আমাদের শেষ পার্টে, শেষ ইউনিটে। তো সেক্ষেত্রে আমরা বায়োডাইভার্সিটিতে এই সম্পর্কে ডিটেলসে পড়বো। বাট এখন যেটুকু আমাদের জানা সেটা হচ্ছে কি, এই IUCN এর মতামত অনুসারে বা এর ডাটা অনুসারে আমরা দেখতে পাবো যে ডিসক্রাইবড রেঞ্জ অফ নন স্পিসিস এর যে ডিসক্রাইবড রেঞ্জ আছে সেটা কতগুলো। তার ক্ষেত্রে NCERT বলছে 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস এখনো পর্যন্ত আছে, যেটা আমরা এখনো ডিসকভার করতে পেরেছি। তো এটা একটা মিনিমাম পার্সেন্টেজ যেটা আমরা এখনো পর্যন্ত ডিসকভার করতে পেরেছি। এখনো ম্যাক্সিমাম ডাইভার্সিটি প্রেজেন্ট আছে পৃথিবীর বুকে, এক্সিস্ট করে, যেটাকে আমরা এখনো পর্যন্ত ডিসকভার করতে পারিনি। ওকে, এই যে IUCN এর কথা আমরা বললাম, এখানে আমরা জেনে রাখবো IUCN এর ফুল ফর্ম কি। IUCN এর ফুল ফর্ম আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল সোর্সেস। আগের ফুল ফর্ম শর্ট ফর্ম ছিল IUCN-NR, এটা শর্ট ফর্ম ছিল, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। কিন্তু এখন এই শেষের NR টাকে কেটে দেওয়া হয়েছে, দিয়ে সংক্ষেপে করা হয়েছে IUCN, যার ফুল ফর্মও কিন্তু ওই সেমই আছে, শুধুমাত্র শর্ট ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, না প্রশ্ন উঠে আসছে বায়োডাইভার্সিটি যে টার্মসটা আছে, সেই টার্মসটা কে প্রথম দিয়েছিলেন, কে প্রথম ইউজ করেছিলেন? আর তার অ্যান্সার হচ্ছে ওয়াল্টার জি রোজেন বা WG রোজেন। এটা আমরা ছোট ক্লাসেও পড়ে থাকি যে বায়োডাইভার্সিটি কথার যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কে ফার্স্ট ইউজ করেছিলেন? ওয়াল্টার জি রোজেন আর WG রোজেন। বাট এখানে একটা কনসেপ্ট আমরা বায়োডাইভার্সিটি চ্যাপ্টার থেকে পাই, যে এই যে বায়োডাইভার্সিটি টার্মসটা বা কনসেপ্টটা, সেটাকে পপুলারাইজ কে করেছিলেন? তাহলে ইউজ করেছিলেন ওয়াল্টার জি রোজেন, বাট সেটাকে পপুলারাইজ করেছিলেন সায়েন্টিস্ট এডওয়ার্ড উইলসন। কি নাম বললাম? এডওয়ার্ড উইলসন। এই যে এডওয়ার্ড উইলসন আছে, সেই এডওয়ার্ড উইলসনকে ওই জন্য বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি। যেহেতু এই কনসেপ্ট নিয়ে সব থেকে বেশি পপুলারাইজেশন তিনি গেইন করেছিলেন, তাই তাকে বলা হয় ফাদার অফ বায়োডাইভার্সিটি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বায়োডাইভার্সিটি কি জিনিস সেটাকে আমরা দেখলাম। বায়োডাইভার্সিটির ক্ষেত্রে আমরা দেখলাম যে কতগুলো নন স্পিসিস আছে IUCN অনুসারে 1.7 থেকে 1.8 মিলিয়নের কথা বললাম। আর IUCN কি জিনিস সেটা পড়লাম, বায়োডাইভার্সিটি টার্মস কে দিয়েছিলেন সেটা দেখলাম, এবং বায়োডাইভার্সিটি কনসেপ্ট সম্পর্কে কে প্রথম ডেসক্রাইব করেছিলেন সেটাকে আমরা দেখলাম। ওকে, এবার আমরা দেখবো ডিফারেন্ট লেভেলস অফ বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি যেটা আছে না, সেটা ডিফারেন্ট লেভেলে স্টাডি করা হয়। বায়োডাইভার্সিটি কিন্তু অল ওভারে আমরা ডিসকাস করি না, এর ডিফারেন্ট লেভেল আছে। কেন না, প্রতিটা জায়গায় কি সেম টাইপের বায়োডাইভার্সিটি দেখা যায়? না, রিজিয়ন টু রিজিয়ন বা লোকেশন টু লোকেশন, হ্যাবিটেট টু হ্যাবিটেট, এই বায়োডাইভার্সিটি কিন্তু ভ্যারি করে। আর সেক্ষেত্রে আমাদের NCERT কি বলছে? আমাদের NCERT বলছে যে যদি আমরা ডেন্স ফরেস্টে যাই, তাহলে ডেন্স ফরেস্টে কিন্তু বায়োডাইভার্সিটি অনেক বেশি হবে। সেখানে যদি আমরা কোনো ডেজার্টে যাই, তাহলে সেখানে কি হচ্ছে? বায়োডাইভার্সিটি কি অনেক বেশি হবে? না, সেক্ষেত্রে কম হবে। কেন? সেটা লিভিং অর্গানিজমের জন্য একটা এক্সট্রিম কন্ডিশন না। যেখানে ডেজার্ট কন্ডিশন আছে, সেটা কি হচ্ছে? একটা এক্সট্রিম কন্ডিশন। ফলে কি হচ্ছে? সেই এক্সট্রিম কন্ডিশন মানে কি, দিনের বেলাতে খুব বেশি টেম্পারেচার, হাই টেম্পারেচার, খুব বেশি গরম, আবার রাতের বেলাতে যদি আমরা দেখি তাহলে সেখানে কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সট্রিম টেম্পারেচারে বেশিরভাগ অর্গানিজমে কি করতে পারে? কি করতে পারে না? বসবাস করতে পারে না। তাদের জন্য কি হচ্ছে? সেটা সুইটেবল নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয়। ওই জন্য সবাই কি করে না, যেখানে মডারেট
টেম্পারেচার এবং মডারেট ধরনের ক্লাইমেট প্রেজেন্ট আছে, সেখানে কি হচ্ছে সব থেকে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায়, বা যেখানে রেইনফল সব থেকে বেশি দেখা যায় সেখানে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি দেখা যায়। ওই জন্য আমরা জানি যে ট্রপিক্যাল রিজিয়ন যেটা আছে, সেই ট্রপিক্যাল রিজিয়নে যে সমস্ত কান্ট্রি গুলো আছে সেখানে কি হচ্ছে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি দেখা যায়। ওই জন্য ট্রপিক্যাল রিজিয়নে থাকা এরকম 12 কান্ট্রিকে, কতগুলো 12 কান্ট্রিকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাদেরকে বলা হচ্ছে? যেখানে একটা কোনো কান্ট্রিতে লার্জ নাম্বার অফ স্পিসিস ডাইভার্সিটি প্রেজেন্ট আছে, সেই সমস্ত কান্ট্রি গুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি। আমার ইন্ডিয়া কিন্তু এরকমই একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে পড়ে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যেটা বায়োডাইভার্সিটি সমস্ত জায়গাতে সেম হয় না, ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট রকমের হয়ে থাকে। ওই জন্য আমরা বায়োডাইভার্সিটিকে ডিফারেন্ট লেভেলে স্টাডি করবো। তিনটে লেভেল কি কি আছে? ফার্স্টলি হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, সেকেন্ড হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, আর থার্ড হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। তো আমরা যদি জেনেটিক ডাইভার্সিটি সম্পর্কে ডিসকাস করি, যেখানে জেনেটিক ডাইভার্সিটি মানে কি আমরা বুঝতেই পারছি নাম থেকে, যে ডাইভার্সিটি ইন দ্য জিন। এটা ডাইভার্সিটিটা বা ভ্যারিয়েশনটা কোথায় আমরা দেখতে পাবো? জিনের মধ্যে। তাই বলছে ভ্যারিয়েশন অফ জিনস উইদিন এ সিঙ্গেল স্পিসিস। একটা সিঙ্গেল স্পিসিস মানে সাপোজ আমরা যদি হিউম্যান বিইং এর কথা বলি, তাহলে আমরা যে হিউম্যান বিইং আছে, আমাদের প্রত্যেকের জিন কি একই রকমের? প্রত্যেকের কি হ্যাবিটস বা ক্যারেক্টার্স কি একই রকমের হয় না? তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু বডিতে ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে। ঠিক একই রকম ভাবে আমরা জানি আমের বহু রকম ভ্যারাইটি আছে, তাই না? কি হচ্ছে, কোনোটা আছে ফজলি আম বলা হয়ে থাকে, কোনোটা হিমসাগর আম আছে। তো বিভিন্ন যে আমের ধরন আছে, সেই আমের ধরন ঠিক একই রকম ভাবে চাল, আমরা জানি ধান, বিভিন্ন রকমের ধান হয়, তাই না? এই যে বিভিন্ন রকমের ধানের যে ভ্যারাইটি বা আমের যে ভ্যারাইটি, তা সেগুলো তো সব আমই, কিন্তু এতগুলো ভ্যারাইটি কেন? বিকজ এদের প্রত্যেকের জেনেটিক কম্পোজিশন যেটা আছে বা জিন ভ্যারিয়েশন বা জিন ডাইভার্সিটি কিন্তু আলাদা আলাদা। তাহলে একটা সিঙ্গেল স্পিসিস এর মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়াল আছে তাদের মধ্যে যদি জিন ভ্যারিয়েশন প্রেজেন্ট থাকে, তখন সেই ধরনের ডাইভার্সিটিকে আমরা বলে থাকি জেনেটিক ডাইভার্সিটি। দেন আমরা ডিসকাস করবো স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি? স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে যে যেখানে কি হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে বা নির্দিষ্ট লোকেশনের মধ্যে বা নির্দিষ্ট হ্যাবিটেটের মধ্যে যে ডিফারেন্ট টাইপস এর স্পিসিস গুলো প্রেজেন্ট আছে। তাহলে ডিফারেন্ট টাইপস এর স্পিসিস যখন একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে, একটা হ্যাবিটেটের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে, তখন সেই ধরনের ডাইভার্সিটিকে আমরা বলে থাকি স্পিসিস ডাইভার্সিটি। তার মানে ডাইভার্সিটি ইন দ্য স্পিসিস। ওকে, নেক্সট আমরা পড়বো ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি একটা কোনো রিজিয়ন আছে, যে রিজিয়নের মধ্যে ডিফারেন্ট টাইপস এর ইকোসিস্টেম। আমরা ইকোসিস্টেম চ্যাপ্টারও পড়বো, ক্লাস 12 আমাদের লাস্ট ইউনিটের মধ্যে আছে, সেখানেও আমরা দেখবো ইকোসিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে ওয়াটার ইকোসিস্টেম আলাদা রকমের হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলে থাকি। আবার কি হচ্ছে, সেটা কি হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে থাকে, তাই না? ল্যান্ডের ক্ষেত্রে আবার ফরেস্টে একরকমের হয়, ল্যান্ডের ক্ষেত্রে গ্রাসল্যান্ডে একরকমের হয়। তাহলে ডিফারেন্ট টাইপস এর কি হচ্ছে ইকোসিস্টেম প্রেজেন্ট আছে একটা নির্দিষ্ট রিজিয়ন, তাই না? আমরা যদি আমাদের সারাউন্ডিং এর বা আমাদের এনভায়রনমেন্টে আমরা যদি একটু অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে, তাহলে সেই পুকুরে কিন্তু একরকমের ইকোসিস্টেম কাজ করে, তাই না? তার পাশেই যে সমস্ত পুকুরের ধার দিয়ে যে সমস্ত রিজিয়ন আছে, সেই জায়গাতে কিন্তু একরকমের ইকোসিস্টেম। একটা গাছকে যদি অবজার্ভ করি, সেখানে একরকমের ইকোসিস্টেম। যদি আমাদের এরিয়াতে কোনো একটা জঙ্গল থেকে থাকে, সেই জঙ্গলের মধ্যে আলাদা ইকোসিস্টেম। যদি কোনো ক্রপ ফিল্ড থেকে থাকে, সেই ক্রপ ফিল্ডে আলাদা ইকোসিস্টেম। যদি কোনো গ্রাসল্যান্ড থেকে থাকে, সেখানে আলাদা রকমের ইকোসিস্টেম। তাহলে একটা নির্দিষ্ট রিজিয়নে কিন্তু ডিফারেন্ট টাইপস এর ইকোসিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। আর এই ইকোসিস্টেমের ভ্যারিয়েশনের জন্য এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। নাও ইকোসিস্টেম ডাইভার্সিটি যেটা আছে, সেটাকে আমরা ফার্দার তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি: আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এন্ড গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি মানে কি? একটা নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট টাইপস এর ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিসিস প্রেজেন্ট থাকে, সেইটাকে আমরা বলে থাকি আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি কি? বিটা ডাইভার্সিটি হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট, দুই বা তার বেশি অ্যাডজাসেন্ট একটা স্মল রিজনের মধ্যে অ্যাডজাসেন্ট যে সমস্ত ইকোসিস্টেম গুলো আছে, আর সেই ইকোসিস্টেম গুলোর মধ্যে যে স্পিসিস ডাইভার্সিটি আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় বিটা ডাইভার্সিটি। দেন গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি কি? একটা লার্জ রিজিয়ন আমরা নিলাম, আর সেই লার্জ রিজিয়নে যতগুলো ইকোসিস্টেম আছে, এই সমস্ত ইকোসিস্টেম গুলোর মধ্যে যে ডাইভার্সিটি আমরা দেখতে পাবো, স্পিসিস ডাইভার্সিটি আমরা দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে এখানে কিন্তু একটা ডায়াগ্রাম আমি ড্র করেছি। এখানে একটা বড় রিজিয়নকে দেখানো হয়েছে, তার মধ্যে কিছু স্মল সেগমেন্টে আমি রিজিয়ন গুলোকে ডিভাইড করেছি। এই স্মল সেগমেন্ট গুলোর মধ্যে আবার কি হচ্ছে একটা ছোট ছোট পার্ট আছে। এই যে স্মল আর ব্লু কালারের যে সমস্ত সারাউন্ডিং গুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ইকোসিস্টেম। এগুলো কি এক একটা ইকোসিস্টেম। তাহলে এই একটা ইকোসিস্টেমের মধ্যে যে স্পিসিস ডাইভার্সিটি, সেটাকে আমরা কি বলছি? আলফা ডাইভার্সিটি। এই একটা স্মল রিজিয়নের মধ্যে যে দুটো ডিফারেন্ট
ইকোসিস্টেম প্রেজেন্ট আছে, তাহলে এদের মধ্যে যে স্পিসিস ডাইভার্সিটি প্রেজেন্ট আছে সেটাকে আমরা বলছি বিটা ডাইভার্সিটি। আর এই পুরো রিজিয়নের মধ্যে যতগুলো ইকোসিস্টেম প্রেজেন্ট আছে সমস্ত ইকোসিস্টেম গুলোর মধ্যে যে স্পিসিস ডাইভার্সিটি আমরা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। ওকে, তার মানে কি আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে বায়োডাইভার্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া অফ অবজারভেশন। আমি এরিয়া অফ অবজারভেশনকে যত বাড়াবো আমার বায়োডাইভার্সিটি কিন্তু তত বাড়বে। তাহলে একটা নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে কিন্তু যে আমরা ডাইভার্সিটি দেখতে পাবো, স্পিসিস ডাইভার্সিটি দেখতে পাবো, একটা স্মল রিজিয়নে যে দুটো বা তার বেশি যে আমার স্পিসিস ডাইভার্সিটি দেখতে পাবো ইকোসিস্টেমের মধ্যে, সেই স্পিসিস ডাইভার্সিটি কিন্তু তার থেকে বেশি হবে। আবার এই সম্পূর্ণ রিজিয়নকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি হবে। আমরা পুকুরের থেকে যদি দেখি তাহলে পুকুরের মধ্যে কি আছে, ছোট ছোট কিছু প্ল্যাঙ্কটন থাকে, সেই প্ল্যাঙ্কটন গুলোকে খায় কে, ছোট ছোট মাছেরা। সেই ছোট ছোট মাছ আবার কি আছে, ছোট ছোট পোকাকে ছোট ছোট মাছ খেয়ে থাকে। সেই ছোট ছোট মাছগুলোকে কে খেয়ে থাকে, ছোট ছোট বড় বড় মাছগুলো খেয়ে থাকে। বড় মাছগুলোকে খাওয়ার জন্য কে থাকে, চিল। তাই না? চিল সেখানে প্রেজেন্ট থাকে থাকে গাছে, চুপ করে এসে মাছ তুলে নিয়ে চলে যায়। তাহলে এই যে ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, এই যে ইকোসিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্মল। এখন যদি এটাকে আমরা একটু তার সারাউন্ডিং এ নিয়ে আসি তাহলে কি হচ্ছে, সারাউন্ডিং এ আমরা কি দেখতে পাবো, ব্যাঙ দেখতে পাবো। ব্যাঙেদেরকে খেয়ে কারা বাঁচে, সাপ। আর ব্যাঙের আবার কাদেরকে খেয়ে বেঁচে থাকে, এই যে ছোট ছোট পোকা যেগুলো জলে যাচ্ছে সেগুলো যখন আবার ডাঙাতে চলে আসে তখন সেগুলোকে খেয়ে বেঁচে থাকে ব্যাঙেরা। তাহলে এখানে কিন্তু আবার স্পিসিস ডাইভার্সিটি বেড়ে গেল। এবার সেটাকে যখন একটু বড় রিজিয়নে নিয়ে আসছে, পুকুরের ধার থেকে যখন একটু লোকালিটির মধ্যে চলে আসছে, সেখানে ডিফারেন্ট কাইন্ডস এর প্লান্টস প্রেজেন্ট আছে। সেই সমস্ত প্ল্যান্ট গুলোতে কি হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন স্মল গ্রাস অফার্স প্রেজেন্ট আছে, হরিণ টরিং এরা প্রেজেন্ট থেকে থাকে, তাদেরকে খায় ছোট ছোট পাখিরা, তাই না? তো এই যে ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি, ডাইভার্সিটি অবজারভেশন আমরা যত বাড়াচ্ছি, এরিয়া অফ অবজারভেশন যত আমরা বাড়াচ্ছি, তত কিন্তু ডাইভার্সিটি বাড়ছে। তো এই বিষয়টা এখানে ডিসকাস করা হলো যে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি আর গামা ডাইভার্সিটি কি হচ্ছে, ধীরে ধীরে আমরা এরিয়া বড় করছি, আর এরিয়া বড় করার জন্য আমাদের কি হচ্ছে, ডাইভার্সিটি কিন্তু বাড়ছে। তো চলে আসো এনসিইআরটি ডাইভার্সিটি সম্পর্কে কি বলছে সেটাকে ফার্স্টে দেখি। তাহলে ডাইভার্সিটিতে এখানে ডেফিনেশন কি বলেছে, দিস রেফার্স টু দ্য ডাইভার্সিটি অর দ্য নাম্বার অফ টাইপস অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ। তার মানে পৃথিবীতে যে বিভিন্ন টাইপের অর্গানিজম আছে বা যে ভ্যারাইটি অফ নাম্বারের অর্গানিজম প্রেজেন্ট আছে সেটাকে আমরা কি বলছি, বায়োডাইভার্সিটি, যেটা আমি ফার্স্টেই তার ডেফিনেশন হিসেবে ডেসক্রাইব করেছি। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে যে ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট ইউ মেক অবজারভেশনস ইন দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজমস দ্যাট ইউ সি উড ইনক্রিজ। তার মানে কি, এরিয়া যত ইনক্রিজ করবো অবজারভেশনের ক্ষেত্রে তত কি হচ্ছে, রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজম ইনক্রিজ হবে, মানে ডাইভার্সিটি ইনক্রিজ হবে। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে দ্য নাম্বার অফ স্পিসিস আর নোন অ্যান্ড ডেসক্রাইবড রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 মিলিয়ন। তার মানে আমাদের কাছে যে নোন স্পিসিস এখনো পর্যন্ত আছে বা ডেসক্রাইবড স্পিসিস রেঞ্জ আছে সেটা হচ্ছে 1.7 থেকে 1.8 মিলিয়নের মধ্যে। নেক্সট একটা এনসিইআরটি একটা সেন্টেন্স বলছে, উই এক্সপ্লোর নিউ এরিয়াস অ্যান্ড ইভেন ওল্ড ওয়ান্স, নিউ অর্গানিজমস আর কন্টিনিউয়াসলি বিং আইডেন্টিফাইড। মানে আমরা যদি কোনো ওল্ড এরিয়া হোক বা কোনো নিউ এরিয়া, মানে যে সমস্ত জায়গাতে হয়তো আমরা কি হচ্ছে আগে সন্ধান করেছি, আমরা কি হচ্ছে অবজার্ভ করেছি, বা কোনো নিউ এরিয়াতে গেছি যেখানে আমরা অবজার্ভ করতে চাইছি এখানে কি কি ধরনের স্পিসিস প্রেজেন্ট আছে, তাহলে সেই ওল্ড এরিয়াতে যাই বা নিউ এরিয়াতে যাই, সেখানে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নিউ অর্গানিজমকে আইডেন্টিফাই করতে পারবো। তার মানে কি, স্পিসিস যে স্পেসিয়েশন, যেটা মানে নতুন নতুন স্পিসিস ফরমেশন হওয়ার যে প্রসেস, সেটা কিন্তু কন্টিনিউয়াস আছে, এটাকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে। কিন্তু একটা বিষয়, এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও কি হচ্ছে, সে একটা কথা আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাই না? এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও সবার মধ্যে কিন্তু একটা কমন ক্যারেক্টারও প্রেজেন্ট আছে, আর সেটা আমাদের এনসিইআরটি থেকে ডিসকাস করছে। এনসিইআরটি বলছে all living organisms present, past and future are linked to one another by sharing a common genetic material but to varying degrees। তার মানে কি, সবাই কিন্তু একটা কমন জেনেটিক ম্যাটেরিয়ালকে শেয়ার করছে, আর সেই কমন জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আইদার ডিএনএ অর আরএনএ, মোস্টলি সেটা ডিএনএ, মোস্টলি কি সেটা ডিএনএ, বাট কি করছে, ভ্যারি করছে কিসে, ডিগ্রিতে। আর এটা আমরা পড়ে থাকি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে, যখন আমরা দেখব যে প্রতিটা ডিএনএ এর যে লেংথ, সেই ডিএনএ লেংথ কি হচ্ছে, ভ্যারি হয়ে থাকে। তাহলে ডিএনএ লেংথ কি হয়, ভ্যারি করে। আর ডিএনএ লেংথ ভ্যারি করার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে যে ইনফরমেশন কোড, সেই কোড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আর এই কোড ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য কি হচ্ছে, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক দেখা যায়, আর এটাকে আমরা কি বলছি, ডাইভার্সিটি, তাই না? তো এই বিষয়টা আমরা এখানে ডিসকাস করলাম ডাইভার্সিটি সম্পর্কে। এখন
আমরা ডিসকাস করব এই ডাইভার্সিটিকে স্টাডি করার জন্য সায়েন্সের যে ব্রাঞ্চ সেটাকে আমরা বলে থাকি ট্যাক্সোনমি। তো আমরা ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ।